হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো এবং পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছো। তো তোমাদের কেপি কনস্টেবল এক্সাম, প্রিলিমস এক্সাম হয়ে যাওয়ার পরে নেক্সট তোমাদের টার্গেট কী হবে? নেক্সট তোমাদের টার্গেট হবে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি। তোমাদের এরপরেই যে এক্সামটা আসছিল সেটা হচ্ছে এটা, এরপরে তোমাদের কেপি কনস্টেবল মেন্স। তো আমি তোমাদের জন্য এই সিরিজটা একদম শেষ অবধি চালিয়ে যাব এবং আমার ইচ্ছা আছে যে এই পুরো সিরিজটায় অ্যাটলিস্ট তোমাদের 30টার ওপর ক্লাস প্রোভাইড করা। এবং এই ক্লাসগুলো একবার দেখে গেলে নিঃসন্দেহে থাকতে পারো যে কোনো প্রশ্ন তোমার আটকাবে না পরীক্ষায়, ঠিক আছে? শুধু এই এক্সাম কেন, আগত তোমাদের 2026-এ যত এক্সাম হবে না, সমস্ত এক্সামের এই কন্টেন্ট কিন্তু তোমরা এই ক্লাসগুলো থেকে পাবে, ঠিক আছে? এটুকু আমি গ্যারেন্টি তোমার দিতে পারি। ওকে, তো আজকে আমরা চলে এসেছি ক্লাস 9 নিয়ে। ক্লাস 9, ইয়েস। তো ক্লাস 9-এ আমরা ঠিক একই রকমভাবে সিলেবাসকে একদম টার্গেট করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো পুরো প্রশ্ন দেখব, বা কোনো চ্যাপ্টার থেকে 3টে প্রশ্ন দেখতে পারি, বা কোনো চ্যাপ্টার থেকে আমরা একটা প্রশ্ন দেখতে পারি। ওকে, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা টাচ করবো, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওকে, চলো দেখে আসি একদম প্রথম প্রশ্ন। এটা একদম এইচসিএফ এলসিএম থেকে অসাধারণ একটি প্রশ্নের সলিউশন। কী বলা হয়েছে? দুটো সংখ্যার এলসিএম ও এইচসিএফের যোগফল ও বিয়োগফল যথাক্রমে 369 এবং 351। বলা হয়েছে একটি সংখ্যা 72, অপর সংখ্যাটি কত? তো তোমরা জানো যে সাধারণত যদি আমাদের কাছে বলা থাকে যে দাদা আমাদের কাছে এলসিএম এইচসিএফ বলা আছে, একটি সংখ্যা বলা আছে, তাহলে অপর সংখ্যাটা কত? না এলসিএম ইন্টু এইচসিএফ ইজিক্যাল টু কি না দুটো সংখ্যার গুণফল, তার মানে 72 ইন্টু অপর সংখ্যা, যেটা আমি জানি না। এটা তোমরা সবাই জানো, এতদিনে তোমাদের এটুকু আমি তোমাদের জ্ঞান দিয়ে দিয়েছি। কিন্তু এখানে ডাইরেক্ট এলসিএম ডাইরেক্ট এইচসিএফ নেই। কি করব তাহলে? দেওয়া আছে কি না, দেওয়া আছে দাদা এলসিএম প্লাস এইচসিএফ, এলসিএম এবং এইচসিএফের যোগফল বলা হয়েছে কত? 369। আর বলা হয়েছে এলসিএম মাইনাস এইচসিএফ ইজিক্যাল টু বলা হয়েছে কত? 351। বোঝা গেছে? বলে খুব সুন্দর বোঝা গেছে। মনে রাখবো যে যখন দুটো সংখ্যার যোগফল এবং সেই দুটো সংখ্যারই বিয়োগফল বলা থাকবে, তখন ডাইরেক্ট আমি এদের মধ্যে বড় ব্যক্তি, মানে এদের মধ্যে বড়কে এলসিএম আর এইচসিএম সবসময় বড় এলসিএম হয়, এদের মধ্যে বড় সংখ্যা মানে এলসিএমের ভ্যালু ডাইরেক্ট বলতে পারি যে তাদের যোগফল প্লাস বিয়োগফল বাই 2, এবং এদের মধ্যে ছোটো ব্যক্তি মানে এইচসিএফ এর ভ্যালু ডাইরেক্ট বলতে পারি 369, মানে হচ্ছে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। এটা মনে থাকবে? বলো, একদম সুন্দর মনে থাকবে। তাহলে যখন দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল বলা থাকবে, তাহলে সংখ্যা দুটোর ইন্ডিভিজুয়াল ভ্যালু আমি পেতে পারি। সংখ্যা দুটোর মধ্যে যে বৃহত্তম তার ভ্যালু হবে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, আর যে ক্ষুদ্রতম তার ভ্যালু হবে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার। 369, 350, তাহলে একে এক ধার দিত 370 প্লাস 350 মানে হচ্ছে 720। ইজ নট ইট? বলো একদম ঠিক। 720 বাই 2 মানে হচ্ছে 360। এলসিএম পেয়ে গেলাম। 369 থেকে 351 বিয়োগ করলে কত হয়? তাহলে হচ্ছে 18 বাই 2, তার মানে হচ্ছে 9 পেয়ে গেলাম এইচসিএফ। ব্যাস, এবার তোমার জানা ফর্মুলা কি না এলসিএম আর এইচসিএমের গুণফল 72 এবং অপর সংখ্যার গুণফলের সঙ্গে সমান। তাহলে এলসিএম ইন্টু এইচসিএফ করে ফেলা, মানে 360 ইন্টু 9 ইজিক্যাল টু 72 ইন্টু কত আমি জানি না, ঠিক আছে? 72 5-এ 360, তখন আলটিমেট জানি না সংখ্যাটা হচ্ছে কি না 5 9 45। বলো এর থেকে সহজে হতে পারে? বলো না, এর থেকে সহজ তো হতেই পারে না। অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। অসাধারণ একটা প্রশ্ন, 2-3টে স্টার দিয়ে রাখো। ওকে, নেক্সট প্রশ্ন। দুটো সংখ্যার যোগফল বলা আছে এবং তাদের গুণফল বলা হয়েছে, তাদের অনন্যকের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে অনন্যক মানে হচ্ছে রেসিপ্রোকাল। আর এই গল্প তোমাদের আগেও বলেছি যখন এইচসিএফ এলসিএম দিয়ে এই প্রশ্নটার গল্প ছিল। ওকে, সেই প্রশ্নটা কি আরেকবার রিপিট করেছি ডাইরেক্ট বলে, যে বলা হয়েছে কি দুটো সংখ্যার যোগফল 16, তাহলে দুটো সংখ্যার যোগফল মানে ধরলাম এক্স একটা সংখ্যা, ওয়াই আর একটা সংখ্যা, তাদের যোগফল বলা হয়েছে 16। আর কি বলা হয়েছে? তাদের গুণফল 63, মানে এক্স ইন্টু ওয়াই বলা হয়েছে কত? 63। আর কি বলা হয়েছে না আমার নির্ণয় করতে হবে তাদের অনন্যক বা রেসিপ্রোকালের যোগফল। তাহলে রেসিপ্রোকাল মানে কি? তাহলে এক্সের রেসিপ্রোকাল কী হবে? 1/x। দাদা ওয়াইয়ের রেসিপ্রোকাল কী হবে? দাদা 1/y। সবসময় জানি যে রেসিপ্রোকাল বা অনন্যক মানে কী বোঝায়? কোনো একটা সংখ্যা রেসিপ্রোকাল মানে 1/, সেই সংখ্যা। এদের যোগফল নির্ণয় করতে হবে, তাহলে 1/x প্লাস 1/y। তাহলে আমরা জানি এদের এলসিএম হবে এক্স ওয়াই, তাহলে উপরে কী হবে? ওয়াই প্লাস এক্স। আর ওয়াই প্লাস এক্স মানেও যায়, এক্স প্লাস ওয়াই মানেও তাই। দেখো দুটো ভ্যালুই জানা এখানে, এক্স প্লাস ওয়াই বা
ওয়াই প্লাস এক্সের ভ্যালু কত 16, তার মানে 16 বসে গেল ওপরে, আর নিচে কী হয়েছে এক্স ওয়াই মানে 63 বসে গেল 63, তাহলে 16/63 হয়ে যাবে কারেক্ট আনসার অপশান ডি। নেক্সট প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন সিম্পলিফিকেশনের এবং অসাধারণ এর ট্রিক্স আমি তোমাদের দেখাবো। এই প্রশ্ন বারবার ফিরে ফিরে আসে পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে রেলওয়ের পরীক্ষায় তো বারবার আসে রেলওয়ের। ওকে, খুব অসাধারণ একটি কনসেপ্ট, খুব ভালো করে বুঝবে। দেখো এখানে কি বলা আছে, কোনো রকম কিছু অঙ্ক করতে হবে না। √অফ 4624 ইজিক্যাল টু বলা হয়েছে 68, খুব ভালো কথা। আচ্ছা দেখো তো 4624 এর পরে যে একটা দশমিক দিয়ে একটা শূন্য লিখি, কোনো আপত্তি আছে ওটা? কোনো আপত্তি নেই। এর আলটিমেট ডান দিকে দশমিক দিয়ে 0 লিখলে তার ভ্যালু আনচেঞ্জ থাকে, কোনো চেঞ্জ হয় না, এর মানেও যা আর এর মানেও তাই, এতে কোনো আপত্তি নেই, বলো না কোনো আপত্তি নেই, ঠিক আছে, খুব ভালো কথা। এবার আমার মান কার জানতে চেয়েছে, দেখো যে জিনিসটার মান জানতে চেয়েছে এই জিনিসটার মধ্যে আলটিমেটলি 4624ই লুকিয়ে আছে, কিন্তু দশমিক কী হয়েছে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করেছে। তাহলে প্রথম ভদ্রলোককে তুলে নিয়ে আনা যাক। তাহলে প্রথম ভদ্রলোকের ভ্যালু কী বলা হয়েছে, 46.24। তাহলে দেখো আলটিমেট উপরের সংখ্যাটা, এই ঠিক তার আগের সংখ্যাটার দিকে লক্ষ্য করো, এই সংখ্যাটা দেখ দশমিক ছিল এখানে, তাহলে এখান থেকে এখন স্থান পরিবর্তন করে দশমিকটা এখানে এসছে, কোথায় না এই নেক্সট নাম্বারে। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। মনে রাখবো যে বর্গমূলের ভেতরে, বর্গমূল এই যে সাইনটার ভেতরে সংখ্যাটা যদি দশমিক যদি 2 ঘর স্থান পরিবর্তন করে, তাহলে আলটিমেট বর্গমূল হয়ে যাওয়ার পরে এখানে সংখ্যাটায় দশমিকের স্থান কোথায় হবে সেটাই তোমায় জানতে হবে। দেখো 46.4624 বর্গমূল করলে পাই 68, তাহলে 68টাকেও লিখতে পারি 68.0, কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট বর্গমূল হয়ে যাওয়ার পর এখানে যদি 2 ঘর স্থান পরিবর্তন হয়, দুটো ঘর যদি বাঁদিকে চলে আসে, দশমিক এইখানে দেখো যখন আমরা আগের নাম্বারটার সঙ্গে পরের নাম্বারটা তুলনা করছি, দশমিক কী হয়েছে না এখানে ছিল, এখন এখানে চলে এসেছে, মানে 2 ঘর স্থান পরিবর্তন করেছে। বর্গমূল করলে সেই স্থানটা মাত্র 1 ঘর পরিবর্তন হয়। ওকে, তাহলে 68.0 ছিল, এখন হয়ে যাবে 6.8 ডাইরেক্ট, বোঝা গেল? বলে কোনো সমস্যা নেই। তাহলে এখানে যদি 2 ঘর স্থান পরিবর্তন করে, তাহলে বর্গমূল করার পরে এখানে হবে 1 ঘর স্থান পরিবর্তন, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার সিমিলারলি পরের গল্প কী বলা হয়েছে, দেখো এটা, তাহলে √অফ কী বলা হয়েছে 4624ই আছে, দশমিকটা এখানে চলে এসছে, পয়েন্ট এখানে চলে এসছে, এখানে 0 একটা আছে, জিরোটাকে দিয়েছি তাহলে আরও ভালো বুঝতে পারো। 0.4624। তাহলে দেখো এবার ঠিক এর আগের সংখ্যা, মানে এখানে দেখো, এদিকে দেখো, এখানে দেখো দশমিক ছিল 46.24, এখন কি দেখতে পাচ্ছি না 0.4624, মানে এখানে দশমিকটা ছিল, এখান থেকে স্থান পরিবর্তন করে এখানে এসেছি, মানে 2 ঘর স্থান পরিবর্তন করেছে এখানেও। তাহলে আলটিমেট বর্গমূল করার পরে দশমিকের স্থান কোথায় আসবে, তাহলে এখানে 1 ঘর স্থান পরিবর্তন হবে, আমরা শিখেছি। তাহলে 6.8 থেকে দশমিক 1 ঘর বাঁদিকে সরবে, তার মানে 0.68 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে 0.68 মানে হচ্ছে 0.68 এরকম লিখতে পারি, মূলত একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এর পরের সংখ্যাটা কী বলা হয়েছে, আচ্ছা 0.004624, তাহলে ঠিক এর আগের সংখ্যার দিকে লক্ষ্য দাও, আগের সংখ্যা দশমিক ছিল এখানে, তাহলে দশমিক ছিল এখানে 4624, তাহলে এখান থেকে দশমিক আরও কী ঘর, বাঁ দিকে 2 ঘর সরেছে, তাহলে আলটিমেট বর্গমূল হওয়ার পরে দশমিক ক ঘর সরবে, বাঁ দিকে 1 ঘর সরবে, তাহলে 1 ঘর সরার মানে হচ্ছে 0.068, হ্যাঁ কি না, দশমিক ছিল 0.68, তাহলে দশমিক বাঁদিকে 1 ঘর সরে মানে এখানে আসবে, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে আলটিমেট 0.068 মানে 0.068, বেশ এবারে যোগ করে দাও, তাহলে যোগ করলে কত হচ্ছে, এখানে 8, 8 আছে 14, 4 হাতে 1, 8 আছে 14, আগে 15, 5, 6 আগে 7, তাহলে 7.548 হয়ে যাবে কারেক্ট আনসার অপশানে। জাস্ট তোমাদের বোঝানোর জন্য এতটা সময় নিলাম, তোমরা একবার বুঝে গেলে এই জিনিসটা করতে তোমার 2 সেকেন্ড লাগবে। 46.24 এখানে আছে, এখানে আছে 4624, দশমিক কী হয়েছে না এখান থেকে শিফট করে এখানে 2 ঘর সরেছে, তার মানে আলটিমেট দশমিকটা বর্গমূল হওয়ার পর এখান থেকে শিফট করে এখানে আসবে, তার মানে 6.8 এখানে হয়ে যাবে। তারপরে কি দেখতে পাচ্ছি না দশমিক এখানে থেকে এখানে 2 ঘর বাঁদিকে শিফট করেছে, তাহলে এখানেও কী হবে 1 ঘর শিফট করবে, মানে 0.68। তারপরে কী হয়েছে আরও 2 ঘর শিফট করে, তাহলে বর্গমূল হওয়ার পর ক ঘর শিফট করবে 1 ঘর, তার মানে 0.068, দ্যাটস ইট। এই কনসেপ্টটা একবার মাথায় ঢুকে গেলে প্রশ্নের আনসার করতে বেশিক্ষণ সময় লাগে না। ওকে, চলে যাই পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন, আচ্ছা নেক্সট প্রশ্ন আর একটা সিম্পলিফিকেশনের প্রশ্ন, এটা খুবই ইজি, এটা তোমরা নিজেরা করে ফেলবে, এটা হচ্ছে আমি দিলাম হোমওয়ার্ক।
চলে যাই নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 5। বলছে দুটি জায়গার মধ্যে ট্রেনের ভাড়া ও বাসের ভাড়া এবং বিমানের ভাড়ার অনুপাত বলা হয়েছে 5:8:12। তাহলে আমাকে ভাড়ার অনুপাত বলা হয়েছে 5:8:12। এর মানে হচ্ছে কি, ভাড়ার অনুপাত মানে কি, যদি আমি ট্রেনে যাই, আমি যাই মানে একজন যায়, তাহলে একজনের কাছ থেকে 5 টাকা ট্রেনের ভাড়া নেওয়া হয়, একজনের কাছ থেকে বাসের ভাড়া নেওয়া হয় 8 টাকা, আর একজনের কাছ থেকে প্লেনের ভাড়া নেওয়া হয় কত টাকা না 12 টাকা। ঠিক আছে, বোঝা গেল? বলুন একদম ঠিক। এবার তাদের দ্বারা ভ্রমণকারী যাত্রার সংখ্যার অনুপাত হচ্ছে 3:4:5। তাহলে আমি দেখলাম যে ট্রেনের যাত্রা করেছে 3 জন, বাসে যাত্রা করেছে 4 জন এবং প্লেনে যাত্রা করেছে 5 জন। এটা হচ্ছে কিসের অনুপাত না যাত্রীর সংখ্যার অনুপাত। তাহলে এটা হচ্ছে আমার ফেয়ার অনুপাত, এটা হচ্ছে যাত্রীর সংখ্যা বাট ট্র্যাভেল করেছে কতজন, নাম্বার অফ ট্র্যাভেলার। ওকে, তাহলে আলটিমেট এটা হচ্ছে ফেয়ার কি, একজনের মাথা পিছু ফেয়ার, আর এতজন মাথা কি করেছে যাত্রা করেছে। তাহলে টোটাল ফেয়ার কত পেলাম, টোটাল ফেয়ার আমি কী করে পাবো না 5 টাকা হচ্ছে আমি একজনের কাছ থেকে নিই, 3 জন যাত্রা করি, তাহলে এদের প্রোডাক্ট মানে 3 5 15, এটা হচ্ছে টোটাল ফেয়ার। তো টোটাল আমি কত টাকা পাচ্ছি, ট্রেনের আমি পাচ্ছি 15 টাকা, বাসে পাচ্ছি আমি 32 টাকা, আর প্লেনে পাচ্ছি আমি কত টাকা না 60 টাকা। ইজ ইট ক্লিয়ার? হলো একদম ঠিক। তাহলে আলটিমেট যোগফল কত না 32, 30 প্লাস 60 হচ্ছে 90, 92, 92 প্লাস 15 মানে হচ্ছে 107। তাহলে 107-এর ভ্যালু ওখানে বলা আছে, দেখো যে একক ভ্রমণের ক্ষেত্রে পরিবহনের এই মাধ্যমগুলোর জন্য এক নির্দিষ্ট দিনে সংগৃহীত মোট ভাড়া হচ্ছে কত 1,07,000 টাকা। তার মানে 107-এর ভ্যালু হচ্ছে 107,000। তাহলে কত গুণ না 1,000 গুণ 1,000 গুণ মানে 1000 গুণ। হ্যাঁ কি না বলো একদম ঠিক। তাহলে বিমান যাত্রীদের কাছ থেকে সংগৃহীত ভাড়া নির্ণয় করতে হবে। তাহলে বিমান যাত্রীর কাছ থেকে মোট 60 টাকা, 60 ইউনিট ভাড়া এসছে, তাহলে 60 ইন্টু 1000 মানে হচ্ছে 60,000 হচ্ছে টোটাল ভাড়া এসছে বিমান যাত্রীদের কাছ থেকে। তখন অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সেম কনসেপ্ট, দুটো সংখ্যার যোগফল বলা হয়েছে 25, তাদের পার্থক্য বলা হয়েছে 15, তাদের অনুপাত কী হবে। তাহলে আমি একটু আগেই দেখেছি যে দুটো সংখ্যার যোগফল মানে হচ্ছে এক্স একটা সংখ্যা, ওয়াইয়ের একটা সংখ্যা, যে যোগফল 25 বলা হয়েছে। পার্থক্য মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ধরে নিলাম এক্স বড়ো ওয়াই ছোটো, তাহলে এদের পার্থক্য কত ধরলাম বলা হয়েছে 15। তাহলে এদের অনুপাত মানে আমাকে x:y নির্ণয় করতে হবে। তাহলে আমি জানি যদি এদের মধ্যে x গ্রেটার দ্যান ওয়াই ধরে নিয়েছি আমি, তাহলে এক্সের ভ্যালু কী হবে না এক্সের ভ্যালু হবে 25 প্লাস 15/2, 25 প্লাস 15/2, আর ওয়াইয়ের ভ্যালু কী হবে 25 মাইনাস 15/2, যোগফল প্লাস বিয়োগফল বাই 2, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। যেহেতু অনুপাত নির্ণয় করছি তাই এই নিচে 2 কী হবে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই এই নিচে 2 লেখার দরকার নেই, ডাইরেক্ট যোগফল আর বিয়োগফলের রেশিও নির্ণয় করলেই আমার আনসার চলে আসবে। তাহলে 25 প্লাস 15 মানে 40, আর 25 মাইনাস 15 হচ্ছে কত 10। তাহলে আলটিমেট কত হয়ে গেল 4:1 হয়ে গেল কারেক্ট আনসার, অপশান বি। এ বি এবং সি একটি কাজ 5 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে, খুব ভালো কথা। এ করছে একটা কাজ, বিও করছে সেই কাজ, সিও করছে সেই কাজ, একই সঙ্গে করছে, তারা পুরো কাজটি করছে 5 দিনে, খুব ভালো কথা। বি সি এবং ডি একই কাজ 10 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে, তাহলে বি সি এবং ডি একত্রে কাজটা করছে এবং এই কাজটাই একই কাজ করছে 10 দিন সময় লাগছে। বলা হয়েছে সি ডি এবং এ, সি ডি এবং এ একই কাজ 15 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে, খুব ভালো কথা। ওকে, অঙ্কের কলেবর বড় কিন্তু আলটিমেট কিছু নেই, ডি এ এবং বি একই কাজ 30 দিনের মধ্যে সম্পন্ন করছে, ডি এ এবং বি একই কাজ করছে 30 দিনের মধ্যে। তাহলে এবার বলো আলটিমেট এদের এলসিএম হবে টোটাল ওয়ার্ক, তাহলে এদের এলসিএম কত 5 10 15 30, এদের এলসিএম দাদা কত না এলসিএম হচ্ছে 30, মুখোমুখি হয়ে যাচ্ছে। তাহলে এলসিএম যেটা হবে সেটাই হচ্ছে কি টোটাল ওয়ার্ক আমি পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমি এ বি এবং সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো কত 30/5 6, বি সি ডি এর মিলিত এফিসিয়েন্সি কত হবে 30/10 3, সি ডি এর মিলিত এফিসিয়েন্সি কত হবে 30/15 2, আর 30/30 1 হয়ে যাবে কি ডি এ বি এর মিলিত এফিসিয়েন্সি। তাহলে এদের সবাইকে আমি এফিসিয়েন্সি যোগ করে দিই, এদের সবাইয়ের এফিসিয়েন্সি যোগ করে দিই, তাহলে তুমি বলবে দাদা যেখানে আমি দেখতে পাচ্ছি একটা এ, এখানে একটা এ, দুটো এ, এখানে 3টে এ, তাহলে টোটাল 3টে এ আছে, 3টে বি আছে, দেখো 1 2 3, দেখো 3টে সি আছে, হ্যাঁ কি না বলো একদম ঠিক। তাহলে 3টে এ 3টে বি আর 3টে সি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে কত 6 আর 3 9 আর 2 11 আর 1 12। তাহলে এ বি সি এর সরি এখানে একজন মিস হয়ে গেছে, সে হচ্ছে ডি,
ডিও তো আছে, ডিকে আমি বাদ দেবো কী করে? তাহলে সি আছে এমন ডিও আছে, তাহলে তিনটে সি আছে, তিনটে ডি আছে, তাহলে এদের মিলিত এফিসিয়েন্সি কত হলো? 12। তাহলে এ বি সি এবং ডি এদের চারজনকার একসঙ্গে মিলিত এফিসিয়েন্সি কত হয়ে গেল? 3 আর 12 ক্যান্সেল আউট হয়ে গেল 4। তাহলে আমি দেখতে পাচ্ছি এ বি সি এবং ডি এর মিলিত এফিসিয়েন্সি 4, মানে এটা একদিনে 4 ইউনিট কাজ করে, হ্যাঁ কি না? বলবো তো একদম ঠিক। তাহলে বলা হয়েছে এ বি সি এবং ডি এরা একসাথে কাজ শেষ করতে কতটা সময় লাগাবে? তাহলে টোটাল কাজ তো আমি জানি 30, আর এদের মিলিত এফিসিয়েন্সি 4, ব্যাস 30/4 হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে 30/4 মানে হচ্ছে 15/2, আর 15/2 মানে হচ্ছে 7×1/2, হ্যাঁ কি না? বলো একদম ঠিক, 7×1/2 দিন, অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে প্রশ্নের মধ্যে কিছু নেই, শুধু কলেবর বড়, ঠিক আছে? দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 40, 60 এবং 80 দিনে সম্পন্ন করতে পারে। আবার একটা সেম টাইপের প্রশ্ন এবং এই টাইপের প্রশ্ন আমি আগের দিনও করেছি, কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করেছি, তার জন্য তোমাদের আরও একবার রিভাইজ করার জন্য প্রশ্নটা এনেছি। যারা এই কনসেপ্টটা দেখোনি তারা অবশ্যই ক্লাস 8 একবার দেখে নেবে। ওকে, কি বলা হয়েছে? এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 40, 60 এবং 80 দিনে সম্পন্ন করছে, খুব ভালো কথা। তাহলে এ করতে পারে 40 দিনে, বি করতে পারে 60 দিনে, আর সি করতে পারে কত দিনে? 80 দিনে। ইজ নট ইট? একদম ঠিক। তাহলে টোটাল ওয়ার্ক কী করে পাবো না? এলসিএম করে 40, 60, 80, এলসিএম 240, বলে একদম ঠিক। তাহলে 240 ইউনিট টোটাল ওয়ার্ক। তাহলে এ এর এফিসিয়েন্সি কত? 240/40, দ্যাট ইজ হচ্ছে 6। 240/60, দ্যাট ইজ 4 বি এর এফিসিয়েন্সি। আর 240/80, 3 হয়ে গেল সি এর এফিসিয়েন্সি, হ্যাঁ কি না? বলবো একদম ঠিক। এবার দেখতে পেলাম যে তিনজনই একসাথে কাজ করেছিল, খুব ভালো কথা, কাজ তিনজনে শুরু করেছে, কিন্তু এ কাজ শেষ হওয়ার 11 দিন আগে এবং বি 8 দিন আগে ছেড়ে চলে গেছে। তাহলে যখনই কাজ একটা নির্দিষ্ট টাইমে শেষ হয়েছে, তার থেকে কিছুদিন আগে কিছু কিছু মানুষ চলে যাবে, তখন কনসেপ্টে আমি কী বলেছি? না, আমি তাদের যেতে দেবো না, আমি তাদের যেতে দেবো না। আমি কেন যেতে দেবো? আমি যেতে দেবো না, আমি তাদের জোর করে আটকে রাখবো। তাহলে আমি দেখতে পাচ্ছি এ কদিন আগে চলে গেছে? না, কাজ শেষ হওয়ার 11 দিন আগে। তাহলে এই 11 দিন যদি আমি একে আটকে রাখতাম, তাহলে সে তো বসে থাকতো না, সে তো কাজ করতো। তাহলে সেই কাজটা আমার কী হবে? টোটাল ওয়ার্কের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তাহলে 240 প্লাস এ 11 দিনে কত কাজ করে? না, একদিনে করে 6 ইউনিট কাজ। তাহলে 11 দিনে করবে 6 × 11, মানে 66 ইউনিট কাজ। ইজ ইট ক্লিয়ার? বলবো একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই, লিখে ফেলো 66। আর কি বলেছে? বি 8 দিন আগে কাজ ছেড়ে চলে যায়, যদি সে না যায় তাহলে কতটা কাজ করবে? না, বি এর এফিসিয়েন্সি কত? 4, তাহলে 8 × 4, 32 ইউনিট কাজ করবে বি। তাহলে টোটাল কাজ এখন কত হয়ে গেল? 240 প্লাস 66 প্লাস 32। তাহলে আমি কী করবো বলবো? 240 প্লাস 60, 240 প্লাস 60 করলে 300, তাহলে 306 আর 332, 338। তাহলে টোটাল কাজ হয়ে গেল এখন 338 ইউনিট, হ্যাঁ কি না? বলবো একদম ঠিক। তাহলে 338 ইউনিট কাজ এখন কী করছে? সবাই করছে, কেউ ছেড়ে চলে যায়নি। তাহলে সবাই করলে কতদিনে কাজ শেষ হবে? না দাদা, 6 হচ্ছে এর এফিসিয়েন্সি, বির এফিসিয়েন্সি 4, আর সির এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত দাদা? 13। তাহলে 13 এফিসিয়েন্সি নিয়ে কাজ হচ্ছে, প্রত্যেকে কাজ করছে, তাহলে কত সময় লাগবে? টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, মানে 338/13। তাহলে 13 2 × 26, এখানে 78, 13 × 6 78, 26 দিন সময় লাগবে, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন। যে বুঝতে পারোনি কনসেপ্ট, এই কনসেপ্ট সেকেন্ডের কনসেপ্ট, এটা সে অবশ্যই আগের ক্লাস, মানে একদম 8 নম্বর ক্লাসটা একবার দেখে নেবে। ওকে, তবেই কিন্তু এই কনসেপ্ট ক্লিয়ার হবে, না হলে হবে না। নেক্সট প্রশ্ন। একটি কোম্পানির 15 জন পুরুষ কর্মচারী বা 20 জন মহিলা কর্মচারী 26 দিনে একটি প্রকল্প সম্পূর্ণ করতে পারে। তাহলে যখনই বলা হয়েছে এর মানে হচ্ছে কি? না, এরা এই 15 জন বা 15 জন পুরুষ বা 20 জন মহিলা, এই কথার মধ্যেখানে বা কথাটার মানে হচ্ছে 15 জন পুরুষের যা এফিসিয়েন্সি, 20 জন মহিলার তাই এফিসিয়েন্সি, ঠিক আছে? তাহলে আমি বলবো কি? 15 মেন ইজ ইকাল টু 20 ফিমেল। এখানে বোঝা গেল যে মেল আর ফিমেলের এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 20/15, তার মানে হচ্ছে 5 × 4 = 20, 5 × 3 = 15, 4:3। বোঝা গেল? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এখন আমি মেলকে 4 এফিসিয়েন্সি দিয়ে এবং ফিমেলকে 3 এফিসিয়েন্সি দিয়ে প্রকাশ করব। বলে যে প্রকল্পটি সম্পূর্ণ করতে 30 জন পুরুষ কর্মচারী এবং 12 জন মহিলা কর্মচারীর একসাথে কতক্ষণ সময় লাগবে? তাহলে আমি কি বলবো? 30 জন পুরুষ কর্মচারীর এফিসিয়েন্সি কত? না, 30 × 4, 30 × 4 মানে 120 এফিসিয়েন্সি কাজ হচ্ছে এখানে। আর 12 জন মহিলার এফিসিয়েন্সি কত? না, 12 × কত? 3, মানে 36 এফিসিয়েন্সি কাজ হচ্ছে। তো টোটাল কত এফিসিয়েন্সি কাজ হচ্ছে? না, 120 প্লাস 36, হ্যাঁ কি না? বলবো একদম ঠিক।
তাহলে 120 প্লাস 36 মানে হচ্ছে 156 এফিসিয়েন্সি কাজ করবে। তাহলে 156 এফিসিয়েন্সি কাজ করবে। টোটাল কাজ কতটা? আমি দেখতে পাচ্ছি যে 15 জন পুরুষ বা 20 জন মহিলা কর্মচারী 26 দিনে একটি প্রকল্প সম্পূর্ণ করতে পারে। তাহলে 15 জন পুরুষের এফিসিয়েন্সি কত? না 15 ইন্টু 4, 60 এফিসিয়েন্সি। আর 20 জন মহিলারও তো 60 এফিসিয়েন্সি, মানে 20 ইন্টু 3, তাহলে যে কোনো একটা এফিসিয়েন্সি হচ্ছে বা কথাটা আছে মানে, তাহলে 60 এফিসিয়েন্সি নিয়ে 26 দিন লাগছে। তাহলে 60 ইন্টু 26 হয়ে গেল টোটাল ওয়ার্ক। সেই টোটাল ওয়ার্ক 156 এফিসিয়েন্সি নিয়ে কতদিন সময় লাগবে, এটাই হচ্ছে কারেক্ট আনসার। বেশ, কাটাকুটি হচ্ছে, বলবো একদম ঠিক। কত দিয়ে যাচ্ছে? 13, 12, 156, 13 দুগুণে 26, 12 পাঁচে 60, তাহলে 5 দুগুণে কত? 10 দিন। কোথায় আছে? অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। একটি ট্রেন মুম্বাইয়ের উদ্দেশ্যে 80 কিমি/ঘন্টা বেগে বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন ছেড়ে রওনা হয়। খুব ভালো কথা। তাহলে এই হচ্ছে আমার বেঙ্গালুরু, এখান থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে একটা ট্রেন রওনা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ব্যাঙ্গালোর আর এটা হচ্ছে মুম্বাই। ওকে, 1 ঘন্টা পরে অপর একটা ট্রেন মুম্বাইয়ের উদ্দেশ্যে ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশন ছেড়ে রওনা হয়েছে। তার মানে ট্রেন 1 যখন এখানে চলে গেছে, ট্রেন 1টি এখানে চলে গেছে, তখন এখান থেকে ট্রেন 2 যাত্রা শুরু করেছে। ওকে, ট্রেন 1-এর গতিবেগ বলা হয়েছে 80, ট্রেন 2-এর গতিবেগ বলা হয়েছে 100 কিমি/ঘন্টা। এটা হচ্ছে 100 কিমি/ঘন্টা। ওকে, বলেছে প্রথম ট্রেনটির সাথে দেখা করতে দ্বিতীয় ট্রেনটি কত ঘন্টা সময় লেগেছে। তাহলে আলটিমেট ধরলাম যে এরম জায়গায় এসে ট্রেন 2-এর সঙ্গে ট্রেন 1-এর দেখা হয়েছে। তাহলে এই পথটা ট্রেন 1ও গেছে আর এই পথটা ট্রেন 2ও গেছে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে প্রথম ট্রেনটির সাথে দেখা করতে দ্বিতীয় ট্রেনটির n ঘন্টা সময় লেগেছে। তাহলে এই n ঘন্টায় ট্রেন 1 যতটা দূরত্ব গেছে, ট্রেন 2ও ততটা দূরত্ব গেছে। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক তা নয়। n ঘন্টা সময় লেগেছে কার? না দ্বিতীয় ট্রেনের। আর প্রথম ট্রেনের তো 1 ঘন্টা আগে অলরেডি সে যাত্রা শুরু করেছিল, তার মানে তার সময় লেগেছে n+1 ঘন্টা। তাহলে প্রথম ট্রেনের n+1 ঘন্টা লাগছে আর দ্বিতীয় ট্রেনের n ঘন্টা লাগছে। তাহলে n ঘন্টায় দ্বিতীয় ট্রেন যে দূরত্ব যায়, প্রথম ট্রেন n+1 ঘন্টায় সেম দূরত্ব যায়। এটা হচ্ছে কনসেপ্ট এই প্রশ্নে। তাহলে বোঝা গেল। তাহলে n+1 ঘন্টায় প্রথম ট্রেন কত দূরত্ব যাবে? না n+1 ইন্টু তার গতিবেগ। আমরা জানি কি দূরত্ব কী করে নির্ণয় করতে হয়? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। তাহলে প্রথম ট্রেনের স্পিড হচ্ছে 80 এবং টাইম লাগছে n+1, তাহলে n+1 ইন্টু 80। আর দ্বিতীয় ট্রেনটি n ঘন্টা টাইম নিচ্ছে, তার স্পিড কত? 100। তাহলে এবার বলো 100n মাইনাস 80n মানে 20n ইজ ইকুয়াল টু হচ্ছে 80 ইন্টু 1। তাহলে আলটিমেট এনের ভ্যালু কত হলো? দাদা কাটাকুটি হয়ে গেল 4। তাহলে 4 ঘন্টা আমার কি বলবো না সময় লেগেছে দ্বিতীয় ট্রেনটির প্রথম ট্রেনকে কী করতে? মিট করতে, বা দ্বিতীয় ট্রেনটির প্রথম ট্রেনের সঙ্গে দেখা করতে। ওকে, নেক্সট প্রশ্ন। এই ট্রেনটা এখানেও একই রকম কনসেপ্ট, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। এটার হোমওয়ার্ক করে আমাকে আনসার বলবে, না পারলে আমাকে বলবে অবশ্যই, আমি আবার পরের দিনের ক্লাসে এটা রাখবো। ওকে, কোশ্চেন নাম্বার 12। 10টি সংখ্যার গড় বলা হয়েছে 50, প্রথম 4টি সংখ্যার গড় 45, পরবর্তী 4টি সংখ্যার গড় প্রথম 4টি সংখ্যার গড়ের থেকে 20% বেশি, নবম সংখ্যাটি দশম সংখ্যার থেকে 5 কম, নবম সংখ্যাটির মান নির্ণয় করতে হবে। অসাধারণ একটা প্রশ্ন। তোমাদের ডেভিয়েশন মেথড আমি খুব ভালো করে শিখিয়েছি। ডেভিয়েশন যে জানবে সেই প্রশ্নের আনসার খুব কম সময় করবে। 10টি সংখ্যার গড় বলা হয়েছে, খুব ভালো কথা। তার মধ্যে প্রথম 4টি সংখ্যার গড় 45, তাহলে প্রথম 4টি সংখ্যার গড় বলা হয়েছে 45, খুব ভালো কথা। পরবর্তী 4টে সংখ্যার গড় কত বলা হয়েছে? না আগের 4টে সংখ্যার গড়ের থেকে 20% বেশি, আর 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তার মানে আগের 4টে সংখ্যার গড় যদি 5 থাকে, পরবর্তী 4টে সংখ্যার গড় 1 বেশি। তাহলে 1 বেশি কার থেকে 1 বেশি? না 5-এর থেকে 1 বেশি। তাহলে আমি লিখতে পারি 1 + 5, তার মানে 6 হয়ে যাবে পরবর্তী 4টে সংখ্যার গড়। তাহলে 5-এর ভ্যালু কত বলা ছিল? আগের 4টে সংখ্যার গড় হচ্ছে 45, তাহলে 5 9 45, তাহলে 6 9 কত হবে? 54। তাহলে আলটিমেট পরবর্তী 4টে সংখ্যার গড় কত? 54। ইজ ইট ক্লিয়ার? বলবে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। আর পড়ে আছে দুটো সংখ্যা। এই দুটো সংখ্যা কে কে? না 9th নাম্বার আর হচ্ছে 10th নাম্বার। ওকে, এবার ডেভিয়েশন কি বলে? যে দাদা আমি দেখতে পাচ্ছি 45 প্রথম 4টে সংখ্যার কি বলা হয়েছে? না অ্যাভারেজ। তাহলে প্রথম 4টে সংখ্যার আলটিমেট এই 10টি সংখ্যার অ্যাভারেজের থেকে কত ছোট বা কত বড়? দেখতে পাচ্ছি ছোট। কতটা ছোট? না 45 মাইনাস 50 করলে কত হয়? না -5। তার মানে প্রথম 4টে সংখ্যার প্রত্যেকটা সংখ্যা
-5 নিয়ে বসে আছে। তাহলে টোটাল চারটে সংখ্যা কত ডেভিয়েশন নিয়ে বসে আছে? না -20 ডেভিয়েশন নিয়ে বসে আছে। এটা মাথায় থাকবে? বলবো একদম মাথায় থাকবে। পরবর্তী চারটে সংখ্যার গড় বলা হয়েছে 54। তার মানে এটা আলটিমেট 10টি সংখ্যার গড়ের থেকে কত বড় বা কত ছোট? বলবে বড়। কত বড়? না +4 বড়। তাহলে +4 একটা সংখ্যা বেশি নিয়ে বসে আছে। চারটে সংখ্যার গল্প আমি ভাবছি। তাহলে চারটে সংখ্যা কত ডেভিয়েশন হয়েছে এখানে? +16। তাহলে আমি দেখতে পাচ্ছি এই চারটে 8টায় ডেভিয়েশন কত হলো? না -20 আর +16 মানে -4। তাহলে পরবর্তী যে দুটো সংখ্যা পড়ে আছে তাদের যদি আমি ধরে নিই যে এদের আলটিমেট গড় হচ্ছে 10টি সংখ্যার গড় কত? 50। তাহলে আমি এই দুটো সংখ্যার গড় আমি 85 ধরে নিলাম, 85 ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রেও আমার নেট ডেভিয়েশন এখানে -4 আছে। তাহলে আমার আলটিমেট এখানে +4 ডেভিয়েশন হলে, দুটো সংখ্যার ক্ষেত্রে +4 টোটাল ডেভিয়েশন হলে তবেই আমি বলতে পারবো যে কি না টোটাল ডেভিয়েশন, নেট ডেভিয়েশন কত হয়েছে? 0 হয়েছে। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। কিন্তু 50 যদি আমি লিখে দিই দুটো সংখ্যার গড়, তাহলে তো এখানে ডেভিয়েশন 0 হয়ে যাচ্ছে। কিন্তু আমার +4 করতে হবে। +4 কিন্তু টোটালে করতে হবে, অ্যাভারেজে নয়। টোটালে মানে কি? 50 হচ্ছে এখানে দুটো সংখ্যার গড়। তাহলে আলটিমেট দুটো সংখ্যার টোটাল কত? 100। তাহলে আলটিমেট এখানে 100 + 4, 104 হয়ে যাবে দুটো সংখ্যার অ্যাকচুয়াল সাম। দুটো সংখ্যার অ্যাকচুয়াল সাম। তবেই আমি কি পাবো? না নেট ডেভিয়েশন এখানে +4 পাবো। আমি সবসময় এখানে যারা করছি -20 +16, এখানে যে টোটাল চারটে সংখ্যার ওপর ভাবছি, তাহলে এখানেও টোটাল দুটো সংখ্যার ওপর ভাববো। দুটো সংখ্যার ডেভিয়েশন কত? এখানে +4। তার মানে আলটিমেট 100 হয়ে যাবে দুটো সংখ্যার সাম, হওয়া উচিত ছিল। কিন্তু সেটা হলে আমি নেট ডেভিয়েশন 4 পাবো না। তাহলে অ্যাকচুয়াল সাম কত হবে? 100 + 4 104। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে 9th আর 10th নাম্বারের সাম 104 পেয়ে গেলাম। বলা হয়েছে নবম এবং দশম সংখ্যার থেকে 5 কম। তাহলে আবার সেই কনসেপ্ট যে 10th নাম্বার প্লাস 9th নাম্বার বলা হয়েছে আমার কত? দাদা 10th + 9th বলা হয়েছে 104, আর 10th - 9 হয়ে গেছে কত? না দাদা 5। দুটো সংখ্যার ডিফারেন্স কত? 5 বলা হয়েছে। তাহলে নির্ণয় করতে হবে কি? 9th নাম্বার। 9th নাম্বার তো ছোটো নাম্বার, নবম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 9th নাম্বার নির্ণয় করার ফর্মুলা কী হয়ে যাবে? না যোগফল মাইনাস বিয়োগফল, মানে 104 - 5/2। তাহলে 104 - 5 মানে 99/2, আর 99/2 মানে হচ্ছে 49.5। কোথায় আছে? অপশান ডি। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার। এর থেকে সোজা কনসেপ্ট আর হয় না। তাহলে এই কনসেপ্ট একবার বুঝে গেলে পৃথিবীতে আর কোনো অ্যাভারেজের প্রশ্ন আমাদের ভুল হবে না। নেক্সট প্রশ্নে চলে যাই। একটি পরীক্ষায় 55% পরীক্ষার্থী ইংরেজিতে, 35% পরীক্ষার্থী গণিতে এবং 20% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। উভয় বিষয়ে ফেল করা মোট পরীক্ষার্থী 1200 জন হয়। তাহলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে নির্ণয় করতে হবে? তাহলে আমরা জানি যে এই প্রশ্নের আনসার সেকেন্ডে করা সম্ভব। আমি আর পুরো কনসেপ্ট বলছি না, পুরো কনসেপ্ট অলরেডি আমি আগে বুঝিয়ে রেখেছি। যে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি পরীক্ষায় 55% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করেছে। ওকে, গণিতে পাশ করেছে কত? 35%। আর উভয় বিষয়ে পাশ করেছে, মানে এখানে সবারই পাশের গল্প বলা হয়েছে। তাহলে টোটাল পাস পার্সেন্টেজ কত? টোটাল পাস পার্সেন্টেজ কত? তাহলে আমি বলবো 55 থেকে একবার উভয় বিষয়ে বিয়োগ করব, অথবা 35 থেকে উভয় বিষয়ে বিয়োগ করব। যে কোনো একজনের থেকে একবার বিয়োগ করব, অপরটা যোগ করব। মানে আয়দার 55 - 20 + 35, অথবা 35 - 20 + 55। যে কোনো একটা, দুটো ক্ষেত্রেই আনসার একই হবে। কত হবে? 55 - 20 মানে হচ্ছে এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি আমি 35 + 35 এখানে হচ্ছে 70। দুটো ক্ষেত্রেই 70 হবে, দেখে নিতে পারো। ওকে, তাহলে আলটিমেট দেখো 70% দেখতে পাচ্ছি আমি টোটাল পাস। তাহলে ফেল কত? তাহলে ফেল অবশ্যই 100% টোটাল পরীক্ষার্থী, সেখানে 70% যদি পাস হয় তাহলে ফেল হচ্ছে 30%। আর সেই 30% যদি ভ্যালু কত বলা হয়েছে? 1200 জন। কত? 1200 বলা হয়েছে না? টোটাল ফেল করেছে কত? 1200 জন। নির্ণয় করতে হবে কি কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তাহলে 100%-এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তাহলে 30 থেকে 1200 হয়েছে, কত গুণ হয়েছে? না দাদা এখানে 400 গুণ হয়েছে, তাই তো? 400 গুণ তো, সরি 40 গুণ হয়েছে। তাহলে 100 × 40 করলে কত হবে? 4000। তাহলে 4000 কোথায় আছে? অপশানে। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14 বলছে একটি স্কুলে একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যদি অনুত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 240 হয়, তাহলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত? 60% শিক্ষার্থী বলেছে উত্তীর্ণ হয়েছে, ঠিক তার উল্টো, মানে যে পার্সেন্টেজ এখানে বলা হয়েছে তার উল্টোটার ভ্যালু দেওয়া হয়েছে, অনুত্তীর্ণ প্রার্থীর ভ্যালু দেওয়া হয়েছে। ওকে,
তাহলে এখানে দেখতে পাচ্ছি 60% যদি টোটাল আমার গল্প 100%-এর হয়, তার মধ্যে থেকে 60% আমি দেখতে পাচ্ছি কী হয়েছে উত্তীর্ণ, তাহলে বাকি 40% অনুত্তীর্ণ, তাই তো? তাহলে অনুত্তীর্ণ সংখ্যার ভ্যালু বলা হয়েছে 240, তাহলে 60-এর ভ্যালু বলা হয়েছে 40%-এর ভ্যালু বলা হয়েছে 240। নির্ণয় করতে হবে উত্তীর্ণ প্রার্থী মানে 60 ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 40 থেকে 240 মানে কত গুণ? 6 গুণ। তাহলে 60কে 6 গুণ করলে কত হবে? 360। এর থেকে সোজা কনসেপ্ট আর হতে পারে না, অপশান সি। নেক্সট প্রশ্ন বলছে 8টি টেবিলের ক্রয় মূল্য হলো 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান। তাহলে আগের দিনই কনসেপ্ট বলেছি যে যখন আমি কোয়ান্টিটির ওপর গল্প বলবো তখন আমি ডাইরেক্ট এরমভাবে বলবো যে 8টি টেবিলের ক্রয় মূল্য, তার মানে সিপি অফ 8 ইজ ইকাল টু এসপি অফ 5। ইজ ইট ক্লিয়ার? বলে দাও, জলের মতো পরিষ্কার। 8টি টেবিলের ক্রয় মূল্য 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান, তাহলে সিপি অফ 8 ইজ ইকাল টু এসপি অফ 5। তাহলে এই কথাটা যদি আমাকে আমি লিখে নিই তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারছি যে সিপি বাই এসপি ইজ ইকাল টু কত? 5/8। ঠিক আছে, তাহলে এখানে সিপি আর এসপি রেশিও পেয়ে গেলাম। তাহলে এই কথাটা আমি এক লাইনেই বলতে পারি যে যখনই আমি কোয়ান্টিটির ওপর গল্প বলবো তাহলে 8টি টেবিলের ক্রয় মূল্য বলা হয়েছে 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান। তাহলে যার পাশে বিক্রয় মূল্য লেখা থাকবে, সে হয়ে যাবে অ্যাকচুয়াল সিপি, আর যার পাশে ক্রয় মূল্য লেখা থাকবে 8টি টেবিলের ক্রয় মূল্য, সে হচ্ছে অ্যাকচুয়াল এসপি। ওকে, তাহলে আলটিমেট পেয়ে গেলাম এখানে যে সিপি বাই এসপি 5/8। তাহলে আলটিমেট প্রফিট হচ্ছে কত দাদা? না প্রফিট হচ্ছে 3। প্রফিট সবসময় কার ওপর হয়? না প্রফিট হচ্ছে সবসময় ক্রয় মূল্যের ওপর হয়। তাহলে 3/5। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হয়ে গেল? না প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল ইন্টু 100, তার মানে 60% হচ্ছে আমার প্রফিট। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে 8টি টেবিলের ক্রয় মূল্য 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান, এই জিনিসটা দেখেই আমার এত কিছু না লিখে আমি ডাইরেক্ট বলে দেবো যে এখানে বিক্রয় মূল্য কার আগে লেখা আছে? না 5-এর আগে। তাহলে 5 হচ্ছে আমার কি? না সিপি, আর 8 হচ্ছে আমার কি? এসপি। ব্যাস, তাহলে সিপি হচ্ছে 5 আর এসপি হচ্ছে 8। তাহলে প্রফিট আমার হচ্ছে 3। তাহলে প্রফিট পার্সেন্টেজ 3/5 ইন্টু 100 অ্যান্ড দ্যাট ইজ 60%। ঠিক আছে, এই লেখাটা লেখারই দরকার নেই, আমার এই গল্পটা এক লাইনে হয়ে যাবে যদি আমি এই কনসেপ্টটা জানি যে যার আগে 5টি কোয়ান্টিটির উপর বিচার করছি, যে কোয়ান্টিটি দিয়ে যখন বিচার করবো তাহলে 5টি টেবিল বিক্রি করেছি, তারপর আলটিমেট 5 হচ্ছে আমার সিপি। 8টি টেবিল আমি ক্রয় করেছিলাম, তাহলে 8 হচ্ছে আমার এসপি। ওকে, নেক্সট প্রশ্ন। একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করেন যার ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, ব্যবসায়ীর লাভ ও ক্ষতির শতাংশ। এটা তোমাদের হোমওয়ার্ক, কারণ একই কনসেপ্টের ওপর আরও একটা প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 17, 42 টাকার এত এত সমান কত হবে? আচ্ছা, দেখে ভয় পাবে না, এটা দেখে ভয় পাবে না। দেখো, ভগ্নাংশ বা ফ্র্যাকশনের এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, এর কনসেপ্ট খুব ভালো করে শিখে নাও। এইটুকু জিনিসকে আগে দেখো, এইটুকু জিনিস। ওকে, কী বলেছে দাদা? 7×3=4 -6×1=2। আমি কিন্তু এটা সেকেন্ডে করে ফেলতে পারি, জাস্ট তুমি এই কনসেপ্টটা শিখে নাও। দাদা 7×3=4কে আমি লিখতে পারি 7 + 3/4, আর 6×1 লিখতে পারি 6 + 1/2। মধ্যিখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে এও মাইনাস হলে এও মাইনাস হবে, এটা মাথায় রাখতে হবে। বাইরে মাইনাস চিহ্ন দিলাম, একজনকার পেছনে মাইনাস চিহ্ন দেবো 6-এর আগে, হাফের আগেও কিন্তু মাইনাস হবে, এখানে প্লাস দিয়ে ফেললাম, ভুল হয়ে গেল। তাহলে এখানে অপশন মাইনাস দিয়ে একটা ব্র্যাকেট। ওকে, তাহলে যদি ব্র্যাকেট না দিতে হয় তাহলে আমি কি করব না এই হাফটার আগেও মাইনাস হবে এবং সেটাকেও মাইনাস করে নেবো। ব্যাস, এবার দেখো তো 7 আর 6-এর বিয়োগফল কত? 1। এটা মুখোমুখি হয়ে যাবে যে 7×3=4, 6×1=2। তাহলে 7 আর 6-এর বিয়োগফল কত? 1। আর 3/4 আর হাফের বিয়োগফল কত? 3/4 আর হাফের বিয়োগফল কত? তাহলে আমি বলেছি তোমাদের যে যখন বিয়োগ করব ভগ্নাংশের তখন কী করব? যদি দেখতে পাচ্ছি 4 এখানে 2, তাহলে 4 আর 2 এলসিএম কত? 4। তাহলে 2কে 4 বানাবো, তাহলে 2কে 4 বানাই তাহলে কী হবে? না উপর নিচে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1-2কে আমি কী লিখবো? 2/4। ব্যাস, তাহলে 3/4 - 2/4 কত? 1/4। তাহলে আলটিমেট হয়ে গেল 1×1/4 মানে হচ্ছে 5/4। তাহলে দেখো এত বড় জিনিসটার গল্পটা 5/4 নেবে, এটা তোমরা মুখে মুখেই করবে, মুখে মুখে এটা হবে। কী বলবো, কীভাবে বললাম? দাদা এখানে দেখো 7 - 6 1, 3/4 - 1/2 কত? 1/4। তাহলে 1×1/4 হয়ে গেল কত? 5/4। এই পার্টটা লিখতেই হবে না, এই লাইনটা তোমাদের লিখতেই হবে না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য করলাম। ওকে, তোমরা ডাইরেক্ট বলবে 7 - 6 কত? 1, 3/4 - 1/2 কত? 1/4। তাহলে 1×1/4। ঠিক আছে,
এবার দেখো তাহলে আলটিমেট হয়ে গেল 5/4, তাহলে 5/4 বাই, এখানে তো কাটাকুটি হচ্ছে 3 তিরিক্ষে 9, তাহলে কত হচ্ছে 21, তাহলে 21টা কী হয়ে যাবে এখানে 4-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 5/4 ইন্টু 21 মানে হচ্ছে 5/84, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট 42, এখানে 6-এর সাথে একটা আছে আবার, তাহলে এখানে যোগে আছে, তার মানে 6-এর সাথে আমি কী লিখবো, 7কে যদি 84 বানাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে, তাহলে 6কেও 12 দিয়ে গুণ করতে হবে না, 72/84। তাহলে তুমি কিন্তু আর 84 বারবার লিখবে না, তুমি এখানে দেখতে পাচ্ছ 84 হয়েছে, তাহলে একে 84 গেলে আমার 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 72 আর এখানে 5, তার মানে 77/84, হ্যাঁ কি না, ইন্টু 42, তাহলে 42 কাটাকুটি হলো 42 2 84, তাহলে 77/2 মানে হচ্ছে 38.5, 48 দুগুণে 76, 38.50 টাকা, অপশান সি। তাহলে এত সহজেই প্রশ্নের সমাধান করা যায়, কিন্তু শুধু মনে রাখতে হবে যে কোথায় কোথায় কী কী যোগসূত্র লুকিয়ে আছে সেটাকে খুঁজে বার করতে হবে, বাকি অঙ্ক তো এমনিই হয়ে যাবে। কোশ্চেন নম্বর 18, 0.18-এর ভগ্নাংশ উপস্থাপনা হলো, আচ্ছা মাথায় একটা ছোট্ট পুটকি বা বার, তাহলে এই গল্পটাকে আমরা কী বলে থাকি, পৌনঃপুনিক বা রেকারিং। তাহলে আমরা জানি যে রেকারিং ভগ্নাংশকে নর্মাল ভগ্নাংশে ট্রান্সফার করার জন্য কী করতে হয়, এখানে যদি 0.18 শুধু থাকতো তাহলে এর ভ্যালু হতো 18/100, ওকে, এটা এর ভ্যালু। কিন্তু যদি একটা 0.18-এর মাথায় 8-এর মধ্যে একটা পুটকি পড়ে যায় বা 8-এর মধ্যে একটা বার পড়ে যায়, তাহলে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। তখন কি করতে হয় না, আগে দশমিক বাদ দিয়ে সংখ্যাটা লিখতে হয়, যার মাথায় পুটকি বা বার নেই সেটা বিয়োগ করে দাও, তাহলে মাথায় বার নেই কার মাথায়, 1-এর মাথায়, তাহলে 18 - 1, যার মাথায় পুটকি আছে তার জন্য একটা 9, আর যার মাথায় পুটকি নেই তার জন্য একটা 0, তাহলে আলটিমেট হয়ে গেল 17/90। তাহলে দেখো এর ভ্যালু আর এর ভ্যালুর মধ্যে কিন্তু তফাৎ আছে, এ হচ্ছে 18/100, এ 17/90, এদের মধ্যে বড়কে ছোটোকে সেটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এটা আমাকে বলবে তোমরা কমেন্টে যে 0.18 মাথায় কোনো দশমিক নেই মানে পৌনঃপুনিক নেই সেরকম একটা সংখ্যা, আর 0.18 8-এর মাথায় পৌনঃপুনিক, এদের মধ্যে বড়কে ছোটোকে, ওকে হোমওয়ার্ক দিলাম সেটা তোমরা আমাকে বলবে। তাহলে আনসার এখানে কী হলো, 17/90 কোথায় আছে, অপশান ডিতে, 17/90 অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। 19, একটি নির্দিষ্ট রাশির ওপর 8% হারে 3 বছরের জন্য সরল সুদ এবং একই রাশির ওপর বার্ষিক 8% হারে 7 বছরের জন্য সরল সুদের চেয়ে এত টাকা কম, আচ্ছা খুব ভালো কথা। তাহলে অবশ্যই 8% হারে 3 বছরের জন্য যে সুদ পাবো, 8% হারে 7 বছরের জন্য তার থেকে বেশি সুদ পাবো, তাই তো? কত বেশি সুদ পাবো? তাহলে আমি এখানে রেট অফ পার্সেন্টেজের চেঞ্জ হয়নি, আমার এখানে চেঞ্জ কিসের হয়েছে, বছরের চেঞ্জ হয়েছে। কত বছরের চেঞ্জ হয়েছে, 4 বছরের চেঞ্জ হয়েছে। তাহলে 4 বছরের জন্য কত পার্সেন্টেজ আমি বেশি পাবো না, 4 × 8% মানে 32% বেশি পাবো, হ্যাঁ কি না? তাহলে 32% কার ওপর বেশি পাবো, অবশ্যই প্রিন্সিপালের ওপর, তাহলে পি × 32% হচ্ছে কত, 9120, হ্যাঁ কি না? এই যে 9,120 টাকা বেশি পেয়েছি, তাহলে এখান থেকে আমার নির্ণয় করতে হবে পি এর ভ্যালু, তাহলে 9120 × 100/32, কাটাকুটি করতে পারো বা ডাইরেক্ট ভাগ করে দিতে পারো। দেখো তো 912 ভাগ করলে কত হয়, 32 দুগুণে হচ্ছে 64, 64 91 থেকে বিয়োগ করলে 4 থেকে 7 মানে হচ্ছে 27, 272, 32 কত বের হচ্ছে, 8 × 3 = 24, 8 দুগুণে 16 6, 256, তার মানে হচ্ছে 160, 32 5-এ হচ্ছে 160, তাহলে 28500, হ্যাঁ কি না? বলে একদম ঠিক, কোথায় আছে, অপশানে, অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল, বলে খুব সুন্দর বোঝা গেছে। বার্ষিক 8% সুদে 4 বছরের 6,000 টাকার সরল সুদ 2 বছরে 12% হারে 9,000 টাকার সরল সুদের সমান। তাহলে আবার সেম কনসেপ্ট, আমি তোমাদের কি বলেছি, যখনই পার্সেন্টেজ সাইন দেখব, এখানে শূন্যর দেখব অভাব নেই, তাহলে পার্সেন্টেজ সাইনের জন্য দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাকে বলো কত টাকা সুদ পাচ্ছি এখানে, না আর × 4 × 60 এত টাকা সুদ পাচ্ছি। এটা হচ্ছে এই স্কিম থেকে, স্কিমটা কি না 8% হারে 4 বছরের জন্য 6,000 টাকার ওপর কত টাকা সুদ পাচ্ছি আমি, না আর × 4 × 60, এটা কার সঙ্গে সমান না 12% রেট অফ ইন্টারেস্টে 9,000 টাকার ওপর 2 বছরের সুদ। তাহলে এখানে পার্সেন্টেজ সাইন কী করবে, এখানে দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে, তাহলে বলবে 12 × 90 × 2, তাহলে এখান থেকে আমার আরের ভ্যালু বের করতে হবে, এতে সোজা হয় না, 30 × 3 = 90, 30 দুগুণে 60, 30 × 3 = 90, 2 2 ক্যান্সেল আউট হলো, 4 × 3 = 12, তাহলে আলটিমেট আরের ভ্যালু কত, 9, কোথায় আছে, অপশান সি।
বোঝা গেল? বলো এর থেকে সোজা প্রশ্ন আর হয়? বলো না, এর থেকে সোজা প্রশ্ন হতেই পারে না। তাহলে এই ছিল আজকে আমাদের 20টা প্রশ্নের বেস্ট সলিউশন। আশা করবো তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে, তোমরা অনেক অনেক বেশি করে জিনিস শিখতে পারছো এবং আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। আর অনেক বেশি করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অনেক বেশি করে শেয়ার করো। এটুকুই শুধু তোমাদের থেকে চাই, আর কিছু নয়। চলো টাটা, গুড নাইট।